নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি আপনাদের বলবো 6টা স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা যারা তাদের এফডিতে 9.6% পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে। কিন্তু এই ইনফরমেশানটাই যথেষ্ট না, কারণ যখন আমি স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বলছি তখন একটা সেফটি ইস্যু থেকেই যাচ্ছে। সুতরাং এই যে ইনফরমেশান সেটাকে কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না, অর্থাৎ আপনি ঠিক করতে পারছেন না যে আপনি এখানে এফডি করবেন কি না করবেন। তো ইনফরমেশান আর ইমপ্লিমেন্টেশন এই দুটোর ভেতরে কিন্তু একটা বিরাট গ্যাপ থেকে যায়। সেটা হলো অ্যানালিসিস। তো আমার এই ভিডিওতে আপনি কি পাবেন? প্রথমে যেটা পাবেন সেটা হলো ইনফরমেশান, অর্থাৎ কোন কোন ব্যাংক এই অফারগুলো করছে। আর দ্বিতীয় সেটা হলো সেফটি ইস্যু, অর্থাৎ এই ব্যাংকটা কি পুরোটাই রিস্কি, অর্থাৎ যারা ডিপোজিটার, যারা কাস্টমার, তাদের জন্য কি কোনো সেফটি নেট নেই? অবশ্যই আছে, সেটাও আমি আলোচনা করব। আর 3 নম্বর, সবটা আমি আরবিআইয়ের উপরেই বা ছেড়ে দেবো কেন? যেহেতু টাকাটা আমার, সুতরাং আমাকেও দেখে নিতে হবে তো যে ব্যাংকে আমি ইনভেস্ট করছি সেই ব্যাংক ইনভেস্ট করার যোগ্য কিনা। তো কোন কোন প্যারামিটার আমি চেক করবো একটা স্মল ফাইন্যান্স ব্যাংকে, সেটাও আমরা আলোচনা করব। তো সবার প্রথমে জেনে নিই যে কোন কোন ব্যাংক কোন কোন টেনিয়রের উপরে তো এই ইন্টারেস্টটা দিচ্ছে। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। টেনিয়র হচ্ছে 121 থেকে 201 দিন। জেনারেল পাবলিকের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 8.75%, আর সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 9.25%। এরপরে আর একটা এফডি স্কিম আছে যেটা 501 দিনের জন্য, সেক্ষেত্রে জেনারেল পাবলিকের জন্য হচ্ছে আপনার 8.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য আসছে 9.25%। তারপরে আরেকটা স্কিম আছে সেটা 1001 দিনের জন্য, এক্ষেত্রে জেনারেল পাবলিকের জন্য 9% ইন্টারেস্ট দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9.5% ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে যে ব্যাংকটা আসছে সেটা হচ্ছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 750 দিনের যে টেনিয়র আছে, এই টেনিয়রেতে জেনারেল পাবলিকের জন্য ইন্টারেস্ট দিচ্ছে 8.31% আর সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 8.91%। আর একটা এফডি আছে সেটা হচ্ছে 1000 দিনের জন্য, এক্ষেত্রে জেনারেল পাবলিকের জন্য আপনার 8.51% ইন্টারেস্ট দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9.11% ইন্টারেস্ট দিচ্ছে। 3 নম্বর যে ব্যাংক সেটা হলো জন স্মল ফাইন্যান্স ব্যাংক। এক্ষেত্রে 366 থেকে 499 দিন এই টেনিয়রেতে জেনারেল পাবলিকের জন্য দিচ্ছে 8.5%, সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 9%। আরেকটা এফডি স্কিম আছে যেটা 501 দিন থেকে 2 বছর পর্যন্ত এই টেনিয়রে, এক্ষেত্রেও আপনার জেনারেল পাবলিকের জন্য 8.5% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9% ইন্টারেস্ট দিচ্ছে। পরে যে স্কিমটা আসছে সেটা আসছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে। এক্ষেত্রে প্রথম যে এফডিটা আসছে সেটা হচ্ছে 1 বছর থেকে 2 বছর এই টেনিয়রেতে জেনারেল পাবলিকের জন্য 8.5% ইন্টারেস্ট দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9% ইন্টারেস্ট দিচ্ছে। আরেকটা এফডি স্কিম আছে সেটা 999 দিনের স্কিম, এক্ষেত্রে জেনারেল পাবলিকের জন্য 9% ইন্টারেস্ট দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9.5% ইন্টারেস্ট দিচ্ছে। আরেকটা স্কিম আছে যেটাতে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে, সেটা হলো 5 বছরের স্কিম, জেনারেল পাবলিকের জন্য 9.1% ইন্টারেস্ট দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9.6% ইন্টারেস্ট দিচ্ছে। 5 নম্বর যে ব্যাংক সেটা হলো ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। এদের 888 দিনের একটা এফডি স্কিম আছে, যে স্কিমটাতে আপনার জেনারেল পাবলিকের জন্য 8.5% ইন্টারেস্ট দিচ্ছে আর সিনিয়র সিটিজেনদের জন্য 9% ইন্টারেস্ট দিচ্ছে। এবং লাস্ট যে ব্যাংকটা সেটা হলো এসএফ স্মল ফাইন্যান্স ব্যাংক। এক্ষেত্রে 2 থেকে 3 বছর এই টেনিয়রের জন্য জেনারেল পাবলিকের জন্য 8.5% ইন্টারেস্ট দিচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 9% ইন্টারেস্ট দিচ্ছে। তো আপনি পরিষ্কার বুঝতেই পারছেন যে স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটটা জেনারেল যেসব কমার্শিয়াল ব্যাংকগুলো আছে বা সরকারি যেসব ব্যাংকগুলো আছে তাদের থেকে মোটামুটি 2%-এর মতো বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে। এরপর যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে স্মল ফাইন্যান্স ব্যাংকে এফডিটা কতখানি সেফ, অর্থাৎ আমি যখনই স্মল ফাইন্যান্স ব্যাংকে এফডি করছি তার মানে কি পুরো টাকাটাই ডুবে গেল? যারা ইনভেস্টার তাদের জন্য কি কোনো রকম সেফটি নেট নেই? না, ব্যাপারটা মোটেই এরকম না। দেখুন, প্রথম যে পয়েন্ট সেটা হলো এই যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই আরবিআইয়ের থেকে লাইসেন্স ওদেরকে পেতে হবে, অর্থাৎ আরবিআইয়ের যে কিছু স্ট্রিনজেন্ট প্যারামিটার্স আছে সেইগুলো কিন্তু প্রতি মুহূর্তে এদেরকে ফলো করতে হয়। আরবিআইয়ের যে গাইডলাইনটা আছে সেটা কিন্তু ফলো করার পরেই তবে আরবিআই এই ব্যাংকগুলোকে লাইসেন্স দেয়। তো প্রথম যেটা সেফটি নেট সেটা হলো যে আরবিআই কিন্তু এই ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়েছে এই বিজনেস চালানোর জন্য। তো সেই যে আরবিআইয়ের স্ট্রিনজেন্ট প্যারামিটার্সগুলো আছে সেগুলো কিন্তু এনারা ফলো করছেন। এরপর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে নর্মাল কমার্শিয়াল ব্যাংক বা এই স্মল ফাইন্যান্স ব্যাংক এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনি যখনই এখানে টাকা রাখছেন, হতে পারে সেটা সেভিং অ্যাকাউন্টে বা রিকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, এই যে টাকাটা কিন্তু ইনসিওর করা থাকে ডিআইসিজিসি দ্বারা। ডিআইসিজিসি কিন্তু একটা আরবিআইয়ের সাবসিডিয়ারি এবং এখানে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনসিওর থাকে। এই 5 লক্ষ টাকা আপনার যে টোটাল সেভিং অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এই তিনটে মিলিয়ে এবং তার যে
প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট এই সবটা মিলিয়ে হবে। অর্থাৎ এটা বোঝা গেল যে যখনই আপনি এই ব্যাঙ্কগুলোতে টাকা রাখবেন তখন আপনি এটা লক্ষ্য রাখবেন যে আপনার যে টোটাল ব্যাংকে যে ডিপোজিটটা আছে সেটা যেন 5 লাখের কম হয়। যখন আপনি এফডি করবেন সেটা যদি কিউমুলেটিভ এফডি হয়, অর্থাৎ পুরো টেনিয়রের শেষে আপনি সমস্ত টাকাটা একসঙ্গে পাবেন, সেক্ষেত্রে আপনি এমন পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্ট ওখানে ইনভেস্ট করবেন যে যেই টাকাটা আপনার ইন্টারেস্ট মিলিয়ে যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা হবে সেটা যেন 5 লাখের কম হয়। আর যদি সেটা নন কিউমুলেটিভ হয়, অর্থাৎ প্রতি মাসে মাসে যদি আপনি ইন্টারেস্টটা তুলে নেন, সেক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্তই রাখতে পারেন, কারণ আপনি তো ইন্টারেস্টটা প্রতি মাসে তুলেই নিচ্ছেন। এবার আর একটা প্রশ্ন আপনার মনে আসবে যে টাকাটা কিভাবে পাবো? ডিআইসিজিসি কি আমাদেরকে ইন্ডিভিজুয়াল টাকাটা দেবে? না, সেরকম ব্যাপার না। যখন কোনো ব্যাংক ডিফল্ট করবে, ব্যাংক যখন ডুবে যাবে, সেক্ষেত্রে একটা লিকুইডেটার অ্যাপয়েন্ট করা হয়। লিকুইডেটার কি করে যে যাদের যাদের টাকা এখানে জমা আছে তার একটা লিস্ট বানাবে এবং সেই লিস্টটা বানানোর পর সেটা ডিআইসিজিসিকে দেবে এবং ডিআইসিজিসি এই লিস্ট বানানোর 2 মাসের মধ্যে কিন্তু এই টাকাটা আবার ওই লিকুইডিটরকে দিয়ে দেবে। লিকুইডিটর সেইভাবে যে টাকাটা আসছে সেই টাকাটা যারা যারা পাওনাদার আছে তাদেরকে কিন্তু টাকাটা ফেরত দেবে। তো এইটা হচ্ছে সিস্টেম। এবার আপনি বলবেন যে এতে কত টাইম লাগে? দেখুন, ডিআইসিজিসি যে রুলটা আছে সেখানে যখন এই লিকুইডিটর ওই লিস্টটা বানাবে না, তার 2 মাসের মধ্যে কিন্তু টাকাটা ফেরত আসবে। তো শুধু টাইম লাগবে যে লিকুইডিটর এই লিস্ট বানানোর জন্য। আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এইভাবে টাকা পাওয়া যায়? তো হ্যাঁ, আমি আপনাকে কনফার্ম করছি টাকা পাওয়া যায়। আপনি চাইলে ডিআইসিজিসির লিস্ট দেখে নিতে পারেন, যে ওখানে ক্লেম সেটেলমেন্ট বলে একটা অপশন আছে, সেখানে আপনি দেখতে পাবেন এইরকম বহু কোঅপারেটিভ ব্যাংক ডিফল্ট করেছে। আর একটা জিনিস আমি নজর করেছি, সেটা হচ্ছে যে কোনো রকম গভর্নমেন্ট বা এইসব কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে, সেটা স্মল ফাইন্যান্স ব্যাংক বলুন বা অন্যান্য ব্যাংক বলুন, এদের ডিফল্ট হওয়ার সংখ্যা কম। ম্যাক্সিমাম ব্যাংক যেগুলো ডিফল্ট হচ্ছে সেগুলো কিন্তু কোঅপারেটিভ ব্যাংক। আপনি ওখানে লিস্ট দেখে নিতে পারবেন যে কোন কোন কোঅপারেটিভ ব্যাংক ফল করেছিল এবং কত টাকা ডিআইসিজিসি ওদেরকে অ্যাপ্রুভ করেছে ওটা ডিস্ট্রিবিউট করার জন্য, সব ডিটেল আপনি পেয়ে যাবেন। সুতরাং এটা শিওর যে ওখান থেকে টাকা পাওয়া যায়, হতে পারে একটু কম বেশি দেরি হতে পারে। এবার আপনার মনে যে প্রশ্নটা আসবে, কোন কোন স্মল ফাইন্যান্স ব্যাংক এই ডিআইসিজিসি দ্বারা ইনসিওর্ড আছে? দেখুন, 12টা যে টোটাল স্মল ফাইন্যান্স ব্যাংক আছে না, সব স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোই কিন্তু ডিআইসিজিসিতে ইনসিওর্ড আছে। এই তো গেল আরবিআইয়ের তরফ থেকে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটা সিকিউর করার জন্য যে স্টেপ নেবার কথা, তারা তো সেগুলো নিচ্ছেই। এবং তার সাথে সাথে আরও যে জিনিসগুলো আপনাকে নিজের তরফ থেকে দেখতে হবে। আফটার অল টাকাটা তো আপনার, সুতরাং আপনাকেই দেখতে হবে যে টাকাটা যেখানে রাখছেন সেটা কতখানি সেফ এবং সিকিউর। তো আপনি কোন কোন পয়েন্টগুলো চেক করবেন যখন একটা স্মল ফাইন্যান্স ব্যাংকে এফডি করবেন, তখন আপনি কোন কোন পয়েন্টগুলো চেক করবেন সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম যে পয়েন্টটা সেটা হলো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা কি? দেখুন, ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ লোন দেওয়া। তো ব্যাংক কোত্থেকে লোন দেবে? আপনি যে টাকাটা ফিক্সড ডিপোজিটে জমা করছেন বা আপনার সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকার থেকেই তো ব্যাংক অন্যকে লোন দিচ্ছে। এবার দেখতে হবে যে ব্যাংকে শুধু আপনার টাকাই লোন দিচ্ছে, অর্থাৎ মাছের তেলেই মাছ ভাজছে, নিজের কোনো টাকা নেই, তাহলে তো রিস্কি হয়ে যাবে। তো ওই জন্যে আমাদের দেখতে হবে যে ব্যাংক যখন লোন দিচ্ছে সেই লোন দেওয়ার টাকার মধ্যে তার নিজের কতটা টাকা আছে আর ডিপোজিটারের কতটা টাকা আছে। তো এইটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। তো আমি যদি বলি যে একটা ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 15 টাকা, তার মানে এইটা দাঁড়াচ্ছে যে ব্যাংক যদি 100 টাকা কাউকে লোন দেয়, সেই 100 টাকা লোনের মধ্যে 15 টাকা ব্যাংকের নিজের ক্যাপিটাল যেটা সে লোন দিচ্ছে, বাকি 85 টাকা আপনাদের থেকে নিয়েছে ফিক্সড ডিপোজিট বা এইভাবে নিয়ে সেটাকে লোন দিয়েছে। তো এইটা হচ্ছে নিয়ম। আরবিআইয়ের একটা রুল আছে যে মিনিমাম আপনার 15% হতেই হবে, অর্থাৎ আপনি যদি 100 টাকা ব্যাংক লোন দেয় তার নিজের টাকা 15 টাকা থাকতে হবে। নাহলে এরকম না যে অন্যের টাকা নিলাম, নিয়ে সব লোন দিয়ে দিলাম, রিস্ক আমার কিছুই তো নেই, বাকি তো সব ডিপোজিটারের টাকা, এরকম কিন্তু না। সুতরাং বুঝতে পারছেন যে যখনই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বেশি হবে তখন আপনি কমফোর্টেবল পজিশনে থাকছেন। অর্থাৎ যদি কিছু টাকা ডিফল্টও হয়ে যায় তো সে টাকাটা ব্যাংকের যে ক্যাপিটাল আছে সেইখান থেকে যাবে, ডিপোজিটারদের যে টাকাটায় ফিক্সড ডিপোজিট বলুন বা রিকারিং ডিপোজিট বলুন সেটা যাবে না, যাবে ওদের টাকাটাই। তো এইটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো এবার যদি আপনি জানতে চান যে এই যে 6টা ব্যাংকের কথা বললাম, এই 6টা ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা কেমন আছে, চলুন আপনাকে লিস্টটা শো করছি। আমি পুরো লিস্টটা রিড করছি না, আপনি দেখে নিতে পারেন। সব থেকে বেশি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও আছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে, এখানে 36.35% আছে। বাকি সবগুলোই কিন্তু আরবিআইয়ের যে গাইডলাইন্স আছে, অর্থাৎ 50% বা তার বেশি হতে হবে, সেটা কিন্তু প্রতিটা ব্যাংকই কিন্তু ম্যাচ করছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও। লিকুইডিটি কভারেজ রেশিওটা কি? অর্থাৎ যখন ধরুন ব্যাংকের হঠাৎ করে লিকুইডিটি দরকার হলো, তো সেক্ষেত্রে লিকুইডিটিটা মেনটেন করার জন্য তার কাছে লিকুইড অ্যাসেটটা আছে তো সেটা থাকা তো খুব জরুরি। হঠাৎ করে অনেক মানুষ একসাথে টাকা চাইলো, তখন ব্যাংক সেটা দিতে পারবে তো? অ্যাটলিস্ট 30 দিনের যে লিকুইডিটি সেটা তো ব্যাংকে মেনটেন করতে হবে। তো সেই লিকুইডিটি রেশিওটা কেমন আছে সেটাও দেখতে হবে। আরবিআইয়ের এক্ষেত্রেও একটা স্ট্রিনজেন্ট রুল আছে যে আপনার মিনিমাম লিকুইডিটি কভারেজ রেশিও 100% হতেই হবে। এবার দেখে নিই যে এই 6টা ব্যাংক যাদের কথা বললাম তাদের লিকুইডিটি কভারেজ রেশিওটা কেমন। পুরো লিস্টটা আপনাকে শো করছি, রিড করছি না, আপনি দেখে নিন। দেখে নিয়ে আপনি বুঝে নিতে পারবেন যে কোন ব্যাংকের ক্ষেত্রে লিকুইডিটি কভারেজ রেশিও কেমন আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার্স আছে, সেটা হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। নেট স্টেবল ফান্ডিং রেশিও এটা বেসেল কমিটি রেকমেন্ড করেছিল। এবং এই রেশিওটা কিভাবে ক্যালকুলেট হয় না, এই রেশিওটা যে পরিমাণ স্টেবল অ্যামাউন্ট ব্যাংকের আছে এবং যে পরিমাণ স্টেবল অ্যামাউন্ট ব্যাংকের দরকার, এই দুটোর রেশিও।
তো আমি যেটা দরকার এবং যেটা আছে অ্যাটলিস্ট সেটা তো ম্যাচ করতে হবে, বেশি থাকলে ক্ষতি নেই। সুতরাং বুঝতেই পারছেন যে রেশিওটা মিনিমাম 100% হতে হবে। তো এবার দেখে নিই যে এই যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এই রেশিওটা কীরকম আছে। তো আমি শো করছি আপনাকে, আপনি দেখে নিতে পারেন, আলাদা করে রিড করছি না। প্রতিটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 100-র উপরেতেই আছে এই রেশিওটা। এরপরে আরেকটা রেশিও, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাসা রেশিও, অর্থাৎ কারেন্ট সেভিং অ্যাকাউন্ট রেশিও। তো কাসা রেশিওটা কি? কাসা রেশিওটা হলো যে ব্যাংকের যে টোটাল যে ডিপোজিট, সেই ডিপোজিটটা কোন কোন জায়গা থেকে আসছে। দেখুন ব্যাংকের ডিপোজিট 3-4 জায়গা থেকে আসে। একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে, একটা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, একটা ফিক্সড ডিপোজিট থেকে আসে, একটা রেকারিং ডিপোজিট থেকে আসে। এবার যে এই যে ডিপোজিটটা এলো, এগুলো কিন্তু আলাদা আলাদা ধরনের। দেখুন যখন আপনি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট কম। আবার যখন এফডি বা আরডি বলছি, তার ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি। সুতরাং ব্যাংক সবসময় চাইবে কি যে ব্যাংকের যে টোটাল যে ডিপোজিটটা, সেটা যেন বেশি সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট হয়, কারণ এটা লো কস্ট ডিপোজিট, এর জন্য ব্যাংকে কম টাকা দিতে হয়। কিন্তু যখনই আপনি এফডি বা আরডি করছেন, আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে। তো এই রেশিওটা যত বেশি হবে, তত কী হবে, ব্যাংকের কস্ট অফ ক্যাপিটালটা কম হবে। কস্ট অফ ক্যাপিটাল কম হলে ব্যাংকের প্রফিটেবিলিটি বেশি হবে। তো যেটা এক্সপেক্টেড অ্যাটলিস্ট যেন 40%-এর হয়, কারণ 40% হলে খুব ভালোই বলা যেতে পারে, 40% বা তার বেশি। এবারে দেখা যাক যে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কাসা রেশিও কার কেমন আছে। তো আমি দেখতে পাচ্ছি যে সবথেকে ভালো হচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে। এক্ষেত্রে 46%-এর কাসা রেশিও, মানে ভেরি গুড। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, এর ক্ষেত্রেও দেখুন 36.3, এটাও গুড। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো নেট এনপিএ রেশিও, অর্থাৎ এই যে ব্যাংক যে টাকাটা আমাদের থেকে নিল, সেই টাকাটা ব্যাংক আমাদেরকে তখনই ইন্টারেস্ট দিতে পারবে ফিক্সড ডিপোজিটের উপরে, যখন সে ব্যাংক টাকাটা অন্য কাউকে লেন্ড করবে, অর্থাৎ ধার দেবে, এবং সেই ধার থেকে টাকাটা সে আবার ফেরত পাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কি ব্যাংক এমন জায়গায় লোন দিল যে সেই টাকাটা আর ফেরত এলো না। তো এটাকে বলে নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ। এবার যে নেট এনপিএ, এই রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি নেট এনপিএ রেশিও বেশি হয়, তার মানে কি হলো, যে ব্যাংক টাকা তো দিল কিন্তু ব্যাংক ফেরত পেলো না, সেটা ব্যাংকের জন্য খুব লস হলো। আর ব্যাংক যখনই লস হবে, তখন তো এমন অবস্থা হতে পারে যে ব্যাংক তাদের যে ফিক্সড ডিপোজিটার আছে তাদেরকে আর টাকাটা ফেরতই দিতে পারলো না। তো এই জন্য নেট এনপিওটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো আমি দেখে নিই যে এই যে ব্যাংকগুলোর কথা বললাম, কোন ব্যাংকের ক্ষেত্রে নেট এনপিএ রেশিওটা কীরকম। দেখুন প্রতিটা ব্যাংকের ক্ষেত্রে আমি আপনাকে শো করছি, আমি রিড করছি। দেখুন ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে কিন্তু নেট এনপিওটা যথেষ্টই বেশি, 7.4%। সবথেকে ভালো আমি যদি দেখি সেটা হচ্ছে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, অর্থাৎ তারা কিন্তু খুব ভালো জায়গায় লোন দিয়ে রেখেছে, সেফ অ্যাসেটের লোন দিয়ে রেখেছে। তারপরে দেখুন ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, এদের ক্ষেত্রেও কিন্তু নেট এনপিএটা কম আছে, 1.82%। সুতরাং আপনাকে আমি যে পয়েন্টগুলো বললাম, সেই প্যারামিটার্সগুলোকে আপনি চাইলে একটা র্যাঙ্কিং করে নিতে পারেন। এই 6টা যে ব্যাংক আছে, এই 6টা ব্যাংকের ক্ষেত্রে কোন ব্যাংক কোন কোন প্যারামিটার্সে সব থেকে ভালো আছে, এবং তারপরে তাদের মধ্যে থেকে আপনি বেস্ট ব্যাংকটাও খুঁজে নিতে পারেন। আপনি যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন বা এই সম্বন্ধে খবর রাখেন, তাহলে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে গত 1 বছরে ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং আপনার যে পুরনো এফডিটা আছে সেটা থেকে কিন্তু আপনি কম ইন্টারেস্ট পাচ্ছেন। তো এই অবস্থায় আপনার এই পুরনো এফডিটা ভেঙে নতুন এফডি করলে কি আপনার লাভ হবে, সেটা যদি জানতে চান, আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর আপনাকে আমি বলেছি যে ফিক্সড ডিপোজিটের 5 লাখ টাকা পর্যন্ত ইনশিওর থাকে ডিআইসিজিসির আন্ডারেতে। কিন্তু যদি আপনি 5 লাখ টাকার বেশি ইনভেস্ট করতে চান, ধরুন আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি পন্থা অবলম্বন করতে পারবেন, সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।